কেমিস্ট্রি দেখব। কেমিস্ট্রিতে আমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা পড়তেছিলাম, ওইখানে কয়েকটা পিরিয়ডিক প্রপার্টি নিয়ে ডিসকাস করছি। আজকে বাকিগুলো নিয়ে ডিসকাস করব। কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল আর পিরিয়ডিক প্রপার্টিস বা পর্যায়বৃত্ত ধর্ম। আমরা যে পিরিয়ডিক প্রপার্টি বা পর্যায়বৃত্ত ধর্ম পর্যন্ত আলোচনা করছি সেটা ছিল ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আজকে দেখব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি और তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটিটা এখন একটু বুঝতে তোমার কাছে টাফ লাগতে পারে, কারণ এটা পরের চ্যাপ্টারের, আমাদের ঠিক পরের যে চ্যাপ্টারটা আছে তোমার হচ্ছে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন, সেই চ্যাপ্টারটার একটা টপিকের উপর এটা ডিপেন্ডেন্ট। তারপর আমি এটা বোঝানোর একটু ট্রাই করি যাতে তুমি হালকা বুঝতে পারো। যেমন আমরা দেখে আসছি, তোমরা হয়তো অনেকেই আয়নিক বন্ড সম্পর্কে জানো, ক্লাস 8-এ এটা শিখে আসার কথা যে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড কি। আয়নিক বন্ড হচ্ছে একটা ক্যাটায়ন থাকে, ক্যাটায়ন দ্যাট মিন্স ইলেকট্রন তোমার ছেড়ে দেয় এরকম একটা সাবস্টেন্স থাকে, আর একটা অ্যানায়ন থাকে, অ্যানায়নের চার্জ নেগেটিভ হয় আমরা জানি। সো আয়নিক বন্ড হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন মিক্সড হয়ে যেই কম্পাউন্ডটা ফর্ম হয়, সেই কম্পাউন্ডটাকে আমরা কি বলি, আয়নিক কম্পাউন্ড বা আয়নিক যৌগ। রাইট, যেমন একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের Na+ আর ক্লোরিনের মাইনাস। সো এই দুইটা অ্যাড হয়ে আমাদের কি প্রডিউস করতো, সোডিয়াম ক্লোরাইড, যেটা একটা আয়নিক যৌগ বা আয়নিক কম্পাউন্ড। এটা এক টাইপের বন্ড, আয়নিক বন্ড। আর আরেক টাইপের বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, যেটা আমরা এখনও শিখি নাই, বাট আমি এখানে হালকা একটু আইডিয়া দেওয়ার ট্রাই করি। কোভ্যালেন্ট বন্ড অর বাংলায় হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, তোমরা কেউ কি এক্সপ্লেন করে বলতে পারবা যে আয়নিক বন্ডটা কেন ফর্ম হয়, বা কেন ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম হয়, অ্যান্ড কেন তারা একসাথে থাকে? কেউ কি বলতে পারবা? তোমার যে মানে যে কেউ বলতে পারো, আর হালকা আইডিয়া বলতে পারলেই হবে, পুরোপুরি বলতে হবে না, যে কেন ক্যাটায়ন অ্যানায়ন ক্রিয়েট হচ্ছে অ্যান্ড কিভাবে তারা একসাথে থাকতেছে। টু বিকাম স্টেবল, হ্যাঁ রুবাইয়া ঠিক বলছো। আর হচ্ছে হ্যাঁ, এই স্টেবিলিটি গেইন করার জন্য তোমার ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম হয়। যেমন আমরা জানি যে একটা সোডিয়াম হচ্ছে 11, সো তার ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম 1s2 2s2 2p6 3s1, মানে তার আউটার শেলে একটা ইলেকট্রন থাকে, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। আর তার নিউক্লিয়াসের চারপাশে এরকম ফার্স্ট অরবিটে হচ্ছে দুইটা ইলেকট্রন, দেন সেকেন্ড অরবিটে হচ্ছে 8টা ইলেকট্রন, সেকেন্ড অরবিটে হচ্ছে 8টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8, আর তার লাস্ট অরবিটে হচ্ছে একটা ইলেকট্রন থাকে উইচ ইজ 3s1। সো সে স্টেবিলিটি গেইন করার জন্য, মানে তার লাস্ট অরবিটটা যাতে অক্টেট দিয়ে ফিল আপ হয়, তোমরা এটা দেখে আসছো যে যে কোনো একটা অ্যাটমের লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন রাখার টেন্ডেন্সি থাকে, 2টা অথবা 8টা। 2টা রাখার টেন্ডেন্সিটাকে বলে তোমার ডুয়েট, অথবা তোমার একটা হচ্ছে ডুয়েট রুল আর একটা হচ্ছে অক্টেট রুল। ডুয়েটের বাংলা হচ্ছে দ্বিত্ব, এই টাইপের একটা বাংলা টার্ম ছিল। আর অক্টেট হচ্ছে অষ্টক, মানে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন অথবা 2টা ইলেকট্রন রাখার টেন্ডেন্সি হচ্ছে অক্টেট অ্যান্ড ডুয়েট। এখন এখানে লাস্টে যে ইলেকট্রনটা আছে 3s1, সো এখানে সে 8টা ইলেকট্রন ফিল আপ করতে পারবে না। সো তার জন্য বেটার অপশন হচ্ছে আমি এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে দিব। সো সোডিয়াম কী করবে, একটা ইলেকট্রনকে বের করে দিবে। সো এখান থেকে আমাদের ফর্ম হবে Na+।
Na প্লাস উইচ ইজ 1s2 2s2 2p6 আর 3s1 বের হয়ে গিয়ে এটা কি থাকবে 3s0 Na প্লাস ফর্ম হইল। আর ক্লোরিনের জন্য ক্লোরিন হচ্ছে 17, তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। দ্যাট মিন্স তারও স্ট্রাকচারটা অলমোস্ট এরকম, বাট তার লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। তার লাস্ট অরবিটে 7টা ইলেকট্রন থাকবে। মানে 1 2 3 4 5 6 7। সো অক্টেট ফিল আপ করার জন্য তার জাস্ট আর একটা ইলেকট্রন দরকার। সো সে একটা ইলেকট্রনকে বাইরে কোথাও থেকে রিসিভ করবে, যদি পারে সে ওইটা থেকে রিসিভ করে স্টেবল হওয়ার জন্য সে একটা ইলেকট্রন রিসিভ করে কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস। ওকে, সো তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s2 2p6 3s2 3p6। সো দুইজনই স্টেবল হইল। আমাদের মেইন টার্গেট হচ্ছে দুইজনই স্থিতিশীল হবে বা সুস্থিত হবে, অ্যান্ড ইংলিশে বললে সেটা হচ্ছে দুইজনই স্টেবল হবে। সো দুইজনই স্টেবল হয়ে গেছে। এখন এইটা দেখো একটা পজিটিভলি চার্জড, এটা একটা পজিটিভলি চার্জড অ্যাটম, পজিটিভলি চার্জড মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর এটা হচ্ছে নেগেটিভলি চার্জড, নেগেটিভলি চার্জড। এখন যে কোনো একটা পজিটিভলি চার্জড সাবস্টেন্স একটা নেগেটিভলি চার্জড সাবস্টেন্সকে কি করে? অ্যাট্রাক্ট করে। সো তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, যেটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বা স্থির বৈদ্যুতিক বল। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স অর স্থির বৈদ্যুতিক বল। সো এই ফোর্সটার জন্য তারা একজন আরেকজনের সাথে লেগে থাকবে, মানে একজন আরেকজনের সাথে একটা বন্ড ফর্ম করবে, যেটাকে বলা হয় আয়নিক বন্ড। Na প্লাস Cl মাইনাস, মানে তারা একসাথে থাকে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স এখানে কাজ করে। সো তখন এইটাকে বলা হয় একটা আয়নিক যৌগ বা আয়নিক কম্পাউন্ড। আয়নিক যৌগ বা আয়নিক কম্পাউন্ড। এখন আসি যে আয়নিক কম্পাউন্ড কাদের ক্ষেত্রে হয়। আয়নিক কম্পাউন্ড সবসময় হয় একটা মেটাল, মানে একটা ধাতু আর একটা নন মেটালের মধ্যে। মেটাল, একটা মেটাল থাকবে আর একটা হচ্ছে নন মেটাল বা অধাতু থাকবে। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মেটালকে, মেটাল হচ্ছে সোডিয়াম, সোডিয়াম ইজ আ মেটাল বা ধাতু। আর সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে তোমার নন মেটালকে বা অধাতুকে ক্লোরিন, এটা হচ্ছে নন মেটাল। যারা নন মেটাল তাদের লাস্ট অরবিটে দেখো অনেক বেশি ইলেকট্রন থাকে। কয়টা? এখানে আছে 7টা। আর যারা মেটাল তাদের লাস্ট অরবিটে খুবই অল্প ইলেকট্রন থাকে, যেমন এখানে আছে একটা। সো আমরা কীভাবে বুঝবো যে একটা জিনিস কখন মেটাল বা কখন নন মেটাল? এটা বোঝার অনেক টেস্ট আছে, বাট একটা ইজি টেস্ট হচ্ছে লাস্ট অরবিটে যদি ইলেকট্রন তোমার লেস দ্যান 4 হয়, লেস দ্যান 4, তখন সেটা মেটাল হয়। ইউজুয়ালি সেটা মেটাল হয়, এক্সেপশনও আছে। আর সেকেন্ড টেস্টটা হচ্ছে লাস্ট অরবিটস ইলেকট্রন নাম্বার যদি 4 থেকে বেশি হয়, মানে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি 4 থেকে বেশি হয়, তখন সেটা ইউজুয়ালি নন মেটাল হয়। 4টার সমান হলে কি হবে? লাস্ট অরবিটে যদি 4টা ইলেকট্রনের সমান হয়, তখন এটা কখনো কখনো মেটাল হয়, মানে এরকম কেস আছে যেখানে এটা মেটাল। কখনো এটা নন মেটাল হয়, এরকম কেসও আছে যেখানে এটা নন মেটাল। অথবা এটা সাবমেটাল হয়। সাবমেটাল মানে হচ্ছে উপধাতু, মানে যে মেটাল আর নন মেটালের মাঝামাঝি, সে দুইজনেরই ক্যারেক্টারিস্টিক্স শো করতে পারে। তো এটা হচ্ছে উপধাতু, এটা হচ্ছে অধাতু, আর বাম পাশেরটা হচ্ছে ধাতু। সো এটা হচ্ছে মেটাল, নন মেটাল আর সাবমেটাল বোঝার একটা ইজি ওয়ে। আরও ওয়ে আছে, বাট আমরা ওইগুলোতে যাব না এখন। সো এইভাবে আমি বুঝতে পারি যে যার লাস্ট অরবিটে ইলেকট্রন নাম্বারটা 4 থেকে কম, সে হচ্ছে একটা মেটাল। আর সেই মেটালটা কি ফর্ম করে? ক্যাটায়ন।
মেটাল ফর্ম করে ক্যাটায়ন আর নন মেটাল ফর্ম করে অ্যানায়ন। সো এই ক্যাটায়ন আর অ্যানায়নটাই ফাইনালি একটা তোমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বা স্থির বৈদ্যুতিক বলের মাধ্যমে একসাথে থাকে, যেটাকে আমরা বলি আয়নিক বন্ড বা আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়নিক কম্পাউন্ড হওয়ার জন্য অবশ্যই একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যেই কম্পাউন্ডটা ফর্ম হইতে হবে। বুঝতে পারছো? মেটালগুলো পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে থাকে আর নন মেটালগুলো পিরিয়ডিক টেবিলের রাইট সাইডের দিকে থাকে। যেমন এই পাশে মেটালগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইটসেট্রা, আবার রাইট সাইডে নন মেটালগুলো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তারপর হচ্ছে তোমার ফসফরাস, সালফার ইটসেট্রা, এগুলো হচ্ছে নন মেটাল। সো কম্পারেটিভলি যারা লেফটে তারা হচ্ছে মেটাল আর রাইট সাইডে যারা তারা হচ্ছে নন মেটাল। আমরা যখন পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক প্রপার্টির একটা চার্ট ক্রিয়েট করছিলাম, সেখানে লেখা ছিল যে লেফট থেকে রাইটে গেলে, একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ হয়, আর রাইট থেকে লেফটে আসলে নন মেটালিক প্রপার্টি ইনক্রিজ হয়। আচ্ছা, তোমাদের কি আমি এরকম কোনো চার্ট এঁকে দিছিলাম? এরকম একটা বক্স এঁকে দেন এখানে আশেপাশে কয়েকটা লেখা ছিল? কেউ কি বলতে পারবে আগের কোনো ভিডিওতে কি এটা করছিলাম পিরিয়ডিক প্রপার্টির ক্ষেত্রে? যারা আগের ক্লাস করছো পিরিয়ডিক টেবিলের লাস্ট ক্লাস বা তার আগের ক্লাস যারা করছো, তারা একটু বলো যে এরকম কিছু কি আমি দেখাইছিলাম কিনা, মানে এরকম একটা চার্ট। আচ্ছা, এখানে চ্যাট বক্সে একজন লেখছো না। আচ্ছা, এটা তো আমি দেখাইছিলাম প্রবাবলি। একটু বাকিরা একটু মনে করে দেখো তো আমি এটা পড়াইছিলাম কিনা, এরকম কোনো চার্ট পিরিয়ডিক প্রপার্টির ক্ষেত্রে বা পর্যাবৃত্ত ধর্মের ক্ষেত্রে। আচ্ছা, যদি না পড়াই থাকি তাহলে আমি আবার লিখে দিব। আচ্ছা, সো এখানে আমরা তাহলে এক কাজ করি, এরকম পিরিয়ডিক প্রপার্টিগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা লিখে দিব। বাট তার আগে আসি যে নন মেটাল আর মেটালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম হয় বা আয়নিক যৌগ ফর্ম হয়। বাট আমি যদি দুইটা নন মেটাল নিই, ধরো একটা নন মেটাল হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন অবশ্যই একটা নন মেটাল, সে যদিও পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে আছে, তার লাস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার 4 থেকে কম, স্টিল হাইড্রোজেন কি একটা নন মেটাল, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। সো একটা নন মেটাল নিলাম হাইড্রোজেন, আর আরেকটা নন মেটাল নিলাম সেটা হচ্ছে ক্লোরিন, এটাও একটা নন মেটাল। সো এই দুইটার মধ্যে কীরকম কম্পাউন্ড ফর্ম হবে, মানে দুইটা নন মেটাল বা দুইটা অধাতুর মধ্যে কীরকম কম্পাউন্ড ফর্ম হয় বা তাদের মধ্যে কম্পাউন্ড ফর্ম হওয়ার প্রসেসটা কী, সেই প্রসেসটাকেই বলা হয় কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড অর সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। সো কোভ্যালেন্ট বন্ড কীভাবে ক্রিয়েট হয় আইডিয়াটা দেখো। কোভ্যালেন্ট বন্ডে কেউ ইলেকট্রন ডোনেটও করে না, কেউ ইলেকট্রন রিসিভও করে না। মানে আয়নিক কম্পাউন্ডে যেটা হয়, একজন ইলেকট্রন ছেড়ে দেয় আর একজন ওই ইলেকট্রনটা রিসিভ করে, অ্যান্ড দেন তাদের মধ্যে একজন ক্যাটায়ন হয় একজন অ্যানায়ন হয়। বাট কোভ্যালেন্ট বন্ডে এটা হয় না। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে শেয়ার করে হয়, মানে তাদের মধ্যে একটা শেয়ারিং কাজ করে, মানে তারা নিজেদের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে শেয়ার করে। এটা একটা খুব ভালো এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, আমি একটু পরে সেটা বলবো। সো এখানে শেয়ারিংটা কীভাবে হবে দেখো, হাইড্রোজেনের লাস্ট অরবিটে আছে একটা ইলেকট্রন, ঠিক আছে, আমি ইলেকট্রনটা এইভাবে আঁকলাম। আর ক্লোরিনের, আমরা ক্লোরিনের জানি যে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 17, উইচ ইজ 1s2 2s2 2p6 3s2 3p5 বা 2 8 7 এরকম। সো যখন আমরা কোনো বন্ড নিয়ে কাজ করব, আমাদের শুধুমাত্র কোন অরবিটের দিকে নিয়ে কাজ করতে হবে, শুধুমাত্র লাস্ট অরবিট নিয়ে। দ্যাট মিন্স এই 7টা ইলেকট্রন দিয়ে আমাদের ডিল করতে হবে। সো এইখানে এই 7টা ইলেকট্রনকে আমি আঁকতেছি, দেখো 7টা ইলেকট্রন। সো এভাবে আঁকলাম 1 2 3 4 5 6 7। কেন জোড়ায় জোড়ায় আঁকছি, কারণ ইলেকট্রন হচ্ছে পেয়ার ওয়াইজ থাকে। এখন
এখানে কম্পাউন্ডটা কিভাবে ফর্ম হবে। আয়নিক কম্পাউন্ডে আমরা দেখতাম একজন ইলেকট্রন ছেড়ে দিত আর আরেকজন সেই ইলেকট্রনটা রিসিভ করত, বাট এখানে সেরকম কিছু হবে না। কেন হবে না দেখো, ফার্স্ট অফ অল এটা একটা নন মেটাল কখনো ইলেকট্রন ছেড়ে দেয় না। আর সে যদি এই হাইড্রোজেনটা যদি ইলেকট্রনটাকে ছেড়েও দেয় তাহলে দেখো সে আর কোনো অ্যাটম থাকতেছে না, হাইড্রোজেনের জাস্ট একটাই ইলেকট্রন থাকে। সো সে এখন একটা কিসে কনভার্ট হয়ে গেছে, প্রোটন। এইচ প্লাসটা কি, একটা প্রোটন, কারণ হাইড্রোজেনের স্ট্রাকচার কীরকম, মাঝখানে একটা প্রোটন থাকে জাস্ট, আর তাকে সেন্টার করে একটা ইলেকট্রন রোটেটিং অবস্থায় থাকে। এটা হচ্ছে একটা হাইড্রোজেনের স্ট্রাকচার। সো হাইড্রোজেন যদি তার এই অনলি ইলেকট্রনটাকেও ছেড়ে দেয় তাহলে সে কি আর অ্যাটম থাকতেছে না, সে এখন কি হয়ে গেল, একটা প্রোটন হয়ে গেছে। সো এইটা অ্যাকসেপ্টেবল না। আমরা একটা অ্যাটম যাতে একদম অ্যাটম থেকে প্রোটনে কনভার্ট না হয়ে যায় সেইটা এনশিওর করবো। সো আমাদের এখানে এই হাইড্রোজেনটা ইলেকট্রনটা ছাড়বে না। মানে নর্মাল রুল হচ্ছে কি, লাস্ট অরবিটে 2টা ইলেকট্রন অর 8টা ইলেকট্রন, এইটা হচ্ছে স্টেবল ফর্মেশন। সো আমি একটা ইলেকট্রন ছেড়ে দিলে তো আমার 0টা ইলেকট্রন হয়ে যাচ্ছে হাইড্রোজেন, সো সেটা আমি করতে দিতে পারি না। সো এখানে কি করতে হবে দেখো, এই হাইড্রোজেনটার সাইডে যে একটা ইলেকট্রন আছে, সো হাইড্রোজেনের টেন্ডেন্সি হচ্ছে যে তার আউটার শেলে 2টা ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে তার ডিজায়ার। সে চায় যে তার বাইরের কক্ষপথে বা আউটার শেলে 2টা ইলেকট্রন থাকুক, তাহলে সে ডুয়েট রুল ফুলফিল করতে পারবে অ্যান্ড সে হ্যাপি থাকবে এটা নিয়ে। আর ক্লোরিনের কি টার্গেট, ক্লোরিন চায় যে তার একদম বাইরের যে অরবিটটা আছে সেখানে 8টা ইলেকট্রন থাকুক, তাহলে তার অপটেট রুলটা ফুলফিল হবে। সো হাইড্রোজেন আর ক্লোরিন একটা ডিল করলো। কি ডিল, যে আমরা আমাদের ইলেকট্রনগুলোকে শেয়ার করব, তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। কীভাবে শেয়ার করব, সো এখানে একটা হাইড্রোজেন আছে তার ইলেকট্রন সহ, আর এখানে একটা ক্লোরিন তার এই যে একটা ইলেকট্রন যেটা কিনা ফ্রি ছিল, যার সাথে কোনো পেয়ার নাই, সেটা এই জায়গাতে আসলো। আর এই হচ্ছে ক্লোরিনের বাকি ইলেকট্রনগুলো এখানে আছে। সো দেখো এই ইলেকট্রনটা ক্লোরিনের, এই ইলেকট্রনটা হাইড্রোজেনের, বাট আমরা এখন কি করতেছি, এই হাইড্রোজেন আর ক্লোরিন তাদের মধ্যে নিজেদের ইলেকট্রনগুলো শেয়ার করতেছে। মানে এখন এই যে মাঝখানে যে একটা শেয়ারিং ক্রিয়েট হয়েছে, এইটা বোঝাচ্ছে যে এই 2টা এখন হাইড্রোজেনেরও ইলেকট্রন, আবার এই 2টা এখন ক্লোরিনেরও ইলেকট্রন। বুঝতে পারছো? সো এই টাইপের বন্ডকেই বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। শেয়ার করাতে লাভ হয়েছে কি দেখো, শেয়ার করার পর দুইজনের, মানে এই 2টা ইলেকট্রন এখন দুইজনেরই, মানে এই 2টা ইলেকট্রন, এখানে এই যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন হাইড্রোজেনেরও আবার ক্লোরিনেরও। সো তুমি হাইড্রোজেনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো যে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে এখন। শেয়ার করার পর হাইড্রোজেনের এখন 2টা ইলেকট্রন আছে, সে এটা নিয়ে খুশি, কারণ তার টার্গেটই ছিল লাস্ট অরবিটে 2টা ইলেকট্রন আসলেই আমার হয়। আবার ক্লোরিনও খুশি যে ক্লোরিনের টোটাল 8টা ইলেকট্রন দরকার ছিল, সো এখানে এই যে 2টা ইলেকট্রন শেয়ার করাতে ক্লোরিনের এখন টোটাল কয়টা ইলেকট্রন হয়েছে, 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছো? সো ক্লোরিনও এখন হ্যাপি যে তার চারপাশে এখন 8টা ইলেকট্রন আছে। সো দুইজনই স্টেবল হইলো, আবার দুইজন একটা বন্ডও ফর্ম করলো। সো এই যে 2টা ইলেকট্রন এখানে শেয়ার করে রাখছে, দাঁড়াও একটু, এই যে 2টা ইলেকট্রন এখানে শেয়ার করে রাখছে, এইটাকেই বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। মানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে এই যে 2টা ইলেকট্রন দেখতে পাচ্ছ, এইটাকে তোমার আঁকার সময় এরকম একটা দাগ দিয়ে আঁকা হয়। মানে একটা দাগ মানে এটার এই পাশে একটা ইলেকট্রন, এই পাশে আরেকটা ইলেকট্রন। ঠিক আছে? সো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কীরকম বন্ড ক্রিয়েট হইলো, এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আমরা যখন নেক্সট চ্যাপ্টারটা পড়বো তখন এটা সম্পর্কে আরও ডিটেলসে দেখব, ওইখানে আমরা এগুলো আবার পড়বো, একইভাবে পড়বো। সো এই প্রসেসটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, আর এই কম্পাউন্ডটাকে বলা হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ। জিনিসটা অনেকটা এরকম, ধরো আয়নিক বন্ড কি,
আয়নিক বন্ড হচ্ছে একজন তার ইলেকট্রন দিয়ে দিবে আর আরেকজন সেই ইলেকট্রনটা রিসিভ করবে, মানে একজন হচ্ছে ডোনেটর, ধরো এটা হচ্ছে তুমি হচ্ছে ডোনার আর আরেকজন হচ্ছে রিসিভার, মানে তুমি একজনকে দান করতেছো, তুমি তাকে ধরো কিছু টাকা দিয়ে দিচ্ছ, সো তুমি কি হয়ে গেলা পজিটিভ। আচ্ছা একটু ওয়েট করো তো, এখানে নেটে প্রবলেম হচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি অর তড়িৎ ঋণাত্মকতা, দেখো আচ্ছা। সো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা ইলেকট্রোনেগেটিভিটি কি? এটা হচ্ছে কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে, এটা শুধুমাত্র কাজ করে কোথায়, তোমার আচ্ছা একজন বলছো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডে কোনো ফিগার আর্ট করতে হয় কিনা, হ্যাঁ এটা হয়, বাট আমরা ওইটা পরের চ্যাপ্টারে দেখবো। এই চ্যাপ্টারে আমাদের অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়ে আমরা অতটা ডিটেলস দেখবো না, সো এটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ফিগার কীভাবে ড্র করতে হয়, ওইখানে ফিগার ড্র করতে হয়। আচ্ছা, সো ইলেকট্রোনেগেটিভিটিটা শুধুমাত্র কোভ্যালেন্ট কম্পাউন্ডের জন্য ডিফাইন করা, মানে এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড দিয়ে বোঝা যায় বা সমযোজী যৌগ দিয়ে বোঝা যায়। সো ধরো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে এরকম HrCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এইটার এই পাশে একটা ইলেকট্রন থাকে আর এই পাশে আরেকটা ইলেকট্রন থাকে। এই হোয়াইট কালারের ইলেকট্রনটা কার, এই যে এখানে হোয়াইট কালারের যে ইলেকট্রনটা দেওয়া সেটা কার, সেটা হচ্ছে হাইড্রোজেনের, মানে এটার ওনারকে হাইড্রোজেন। আর এই যে রেড কালারের যে ইলেকট্রনটা সেটার ওনারকে ক্লোরিন। এখন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে দেখা যায় যে এই দুইটা অ্যাটম, এখানে যে দুইটা অ্যাটম আছে তার মধ্যে একজন খুব বেশি লোভী বা গ্রিডি, একজন হচ্ছে খুবই বেশি গ্রিডি। সে কীরকম গ্রিডি বা কীরকম লোভী, সে হচ্ছে এই যে শেয়ারিং যখন চলতেছিল তার টেন্ডেন্সি হচ্ছে শেয়ার করা দুইটা জিনিসই সে চুরি করে ভাগবে। বুঝতে পারছো, মানে আমি একদম সহজভাবে বোঝায় বলতেছি। একজন হচ্ছে খুব বেশি গ্রিডি বা লোভী, যার টেন্ডেন্সি হচ্ছে যে সে শেয়ার করা দুইটা ইলেকট্রনকেই নিজে চুরি করে নিয়ে চলে যাবে, আর আরেকজনকে সে নিঃস্ব করে দিবে, মানে আরেকজনের কাছে কিছুই থাকবে না, মানে একজনের ইন্টেনশন হচ্ছে খারাপ। সো এই হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন একটু বেশি লোভী বা গ্রিডি। সো তার টেন্ডেন্সি হচ্ছে সেই দুইটা ইলেকট্রনকেই নিজে টেনে নিয়ে পালাবে। সো সে যদি দুইটা ইলেকট্রনকেই নিয়ে যায়, সো চিন্তা করো আগে ক্লোরিনের তোমার 7টা ইলেকট্রন ছিল, এখানে ক্লোরিনের টোটাল 7টা ইলেকট্রন, মানে বাইরের শেলটা নিয়ে বা বাইরের কক্ষপথটা নিয়ে আমরা কাজ করতেছি, এখানে হচ্ছে 7টা ইলেকট্রন। এখানে এই রেডটাকে আমি রেড কালার দিয়ে দেখাই। সো ক্লোরিনের হচ্ছে টোটাল 7টা ইলেকট্রন, আর হাইড্রোজেনের হচ্ছে অনলি একটাই ইলেকট্রন, এটাই তার ওয়ান অ্যান্ড অনলি প্রপার্টি। বাট ক্লোরিন কি চাচ্ছে, ক্লোরিনের গ্রিডটা একটু বেশি, সো সে চাচ্ছে যে এখানে যেই দুইটা ইলেকট্রন শেয়ার করা আছে দুইটাকেই সে একা নিয়ে চলে যাবে। মানে বিকালে তুমি আর তোমার ফ্রেন্ড ক্রিকেট আর বল দিয়ে খেলতেছো, বাট তুমি লাস্টে ডিসাইড করলা যে বল ব্যাট দুইটাই তুমি নিয়ে চলে যাবা। বুঝতে পারছো, সো তোমার ফ্রেন্ডের যা ছিল সেটাও এখন তার নাই। মানে এখানে যদি তোমার ক্লোরিন দুইটাকেই নিয়ে চলে যায় তাহলে এই ইলেকট্রনটা এখন কার কাছে চলে গেল, ক্লোরিনের কাছে, ক্লোরিন এখান থেকে পালাই গেছে। আর হাইড্রোজেনের কাছে আগে যা ছিল সেটাও এখন নাই। এখন একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে হাইড্রোজেন কি হয়ে যাবে, প্লাস। আর ক্লোরিন যদি একটা জিনিসকে, মানে তার আগে থেকে যা ছিল তার বাইরে যদি নতুন করে একটা ইলেকট্রন রিসিভ করে তাহলে ক্লোরিন কি হয়ে যাবে, মাইনাস। বুঝতে পারছো, সো এই যে ঘটনাটা ঘটলো এটাকেই বলা হয় কোনো একটা এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি। মানে কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে যার লোভ বেশি সেইটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। মানে এখানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটা বেশি, মানে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেক বেশি। মানে সে শেয়ারিং করছিল, প্রথমে শেয়ারিং দিয়ে তার সে স্যাটিসফাইড ছিল, বাট তারপরে ইন্টেনশন খারাপ হয়ে গেছে, সে কী করছে, ক্লোরিন এই শেয়ার করা দুইটা ইলেকট্রনকে নিয়ে চলে গেছে। সো এখন সে হয়ে গেছে নেগেটিভ, আর H+ আগে যা ছিল সেটাও তার এখন নাই, সো সে হয়ে গেছে পজিটিভ। বুঝতে পারছো, সো এই যে দুইটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে দুইজনের মধ্যে যার
একটা ইলেকট্রনকে টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি, সেটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। মানে এই প্রপার্টিটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। সো আমরা এটার ডেফিনেশনটা লিখি। ডেফিনেশন হচ্ছে the tendency to attract shared electrons in a covalent compound, in a covalent bond লিখি, the tendency to attract shared electrons in a covalent bond is called ইলেকট্রোনেগেটিভিটি, বা বাংলায় বললে যে কোনো একটা সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে টেনে নেওয়ার প্রবণতাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক? এটা মানে সে হচ্ছে চোর, ঠিক আছে, সে হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার ইলেকট্রন চুরি করার টেন্ডেন্সি বেশি। আর যে চুরি করে নাই বা যার ইলেকট্রন চুরি করার টেন্ডেন্সি নাই সে হচ্ছে ইলেকট্রো পজিটিভ। সো এটা ক্লোরিনটা কি এখান থেকে ভেঙে চলে যাবে? না, কথা হচ্ছে এই বন্ডটা অনেক বেশি স্ট্রং হয়, মানে বন্ডটা অনেক বেশি স্ট্রং হয়। সো ক্লোরিন চাইলেই দুইটাকে নিয়ে চলে যেতে পারবে না, বাট তার টেন্ডেন্সি খারাপ, মানে ক্লোরিনের ইন্টেনশন হচ্ছে খারাপ। ক্লোরিন চায় যদি সুযোগ পায় তাহলে সে দুইটা ইলেকট্রনকেই নিয়ে চলে যাবে। সো এখানে কি হয় দেখো, মানে এখানে ক্লোরিন চাইলেই দুইটাকে নিয়ে বের হয়ে চলে যেতে পারবে না, তাহলে তো কোনো কম্পাউন্ডই থাকতো না, মানে HCl বলতে কোনো কম্পাউন্ডই তো থাকতো না। সো ক্লোরিন কি করে, সে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে এখানে হাইড্রোজেন আছে তার ইলেকট্রন সহ, ওকে, আর ক্লোরিন আছে তার ইলেকট্রন সহ। যেহেতু ক্লোরিনের টেন্ডেন্সিটা খারাপ, তাই সে কি করবে, যখনই বন্ডটা ফর্ম করবে সে দুইটা ইলেকট্রনকেই নিজের কাছে টেনে ধরে রাখবে। মানে বন্ড আছে বাট স্টিল সে দুইটা ইলেকট্রনকে একটু নিজের দিকে টেনে রাখবে। সো ক্লোরিন দুইটাকে নিয়ে এখনও চলে যায়নি, বাট সে অলরেডি ইলেকট্রনগুলো একটু নিজের কাছে রাখছে, মানে তার ইন্টেনশন খারাপ। সো এর জন্য সে হচ্ছে ডেল্টা নেগেটিভ, মানে সে অ্যাকচুয়ালি অ্যানায়ন না, বাট সে হচ্ছে পার্শিয়ালি অ্যানায়ন, মানে সে এখনও অ্যানায়ন হয় নাই, বাট সে অ্যানায়ন হবে ভাব, মানে সুযোগ পাইলেই বা কেউ তাকে হেল্প করলেই সে এখান থেকে বের হয়ে যাবে। আর হাইড্রোজেন অলরেডি লুজিং পজিশনে আছে, মানে সে তার অনলি ইলেকট্রনটাও দেখতেছে যে ক্লোরিন ওইটাকে টেনে তার দিকে নিয়ে গেছে, সো সে হচ্ছে ডেল্টা পজিটিভ। বুঝতে পারছো? সো এটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, মানে যে তার নিজের দিকে দুইটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে রাখে সে হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, আর যে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে না বা অ্যাট্রাক্ট করতে পারে না সে হচ্ছে ইলেকট্রো পজিটিভ। সো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন কি করে, দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেয়। সো এই যে টেন্ডেন্সিটা, এটাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। অ্যান্ড এই ইলেকট্রোনেগেটিভিটিটা এখানে তাহলে কার বেশি? হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, মানে তার যে একেবারেই নাই তা না, তারও ইলেকট্রোনেগেটিভিটি আছে, বাট তার ইলেকট্রোনেগেটিভিটিটা অনেক লো, মানে তার ইলেকট্রো পজিটিভিটি হচ্ছে হাই, তার ইলেকট্রো পজিটিভিটি হাই। এটাকে বাংলায় বলে তড়িৎ ধনাত্মকতা। আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, মানে সে এই কোভ্যালেন্ট বন্ডের দুইটা ইলেকট্রন শেয়ার করা দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখছে, কারণ তার ইন্টেনশন খারাপ। সো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাই অ্যান্ড তার ইলেকট্রো পজিটিভিটি হচ্ছে লো, তার ইলেকট্রো পজিটিভিটি লো। সো ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি বুঝতে পারছো সবাই? সো এক একটা এলিমেন্টের এক এক ধরনের ইলেকট্রোনেগেটিভিটি থাকে। এটা কিভাবে চেঞ্জ হয়, তুমি একটা পিরিয়ডে যত বাম থেকে ডানে যাবা তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাবা তত ইলেকট্রোনেগেটিভিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় EN, তত ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হবে বা বাড়বে।
আর যত রাইট থেকে লেফটে আসবে তত ইলেকট্রোনেগেটিভিটি কত হবে, কি হবে, কমবে, ডিক্রিজ। বুঝতে পারছো? কেন বাড়বে ডান দিকে গেলে? কারণ ডান দিকের যারা আছে তাদের হচ্ছে ওই যে আউটার শেলে 7টা ইলেকট্রন বা 6টা এরকম, মানে 4-এর বেশি ইলেকট্রন থাকে, আর তাদের হচ্ছে বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা বেশি। সো একটা কোভ্যালেন্ট বন্ডে যখন তারা থাকবে তখন তাদের ইচ্ছা হবে 2টা ইলেকট্রনকেই নিজের দিকে টেনে ধরে রাখবে, কারণ তারা হচ্ছে অ্যানায়ন ফর্ম করতে চায়, বাট পারবে না, বাট সে এখানে অ্যানায়ন ফর্ম করতে চাচ্ছে। সো 2টা ইলেকট্রনকে কম্পারেটিভলি নিজের কাছাকাছি ধরে রাখবে। আর তুমি যদি কোনো একটা গ্রুপে উপর থেকে নিচে নামো, তখন জিনিসটা উল্টা হয়। মানে এখানে যেমন লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয়, এখানে উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ হয় বা কমে যায়, আর নিচ থেকে উপরে উঠলে ইলেকট্রোনেগেটিভিটিটা ইনক্রিজ হয় বা বেড়ে যায়। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার বলো তো ইলেকট্রোপজিটিভিটিটা দেখতে কীরকম হবে, মানে সেইটার এই ফ্লোটা কীরকম হবে দেখতে। যে একই পিরিয়ডে আমি যদি লেফট থেকে রাইটে যাই তাহলে ইলেকট্রোপজিটিভিটি কি বাড়বে নাকি কমবে? কেউ বলো তো। এখানে ইলেকট্রোপজিটিভিটি, যেটাকে ইপি দিয়ে লিখলাম, এটা কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ঠিক উল্টা, দ্যাট ইজ ডিক্রিজ হবে। আর রাইট থেকে লেফটে আসলে এটা কি হবে, ইনক্রিজ হবে। জাস্ট অপোজিট অফ ইলেকট্রোনেগেটিভিটি। আর একই গ্রুপে উপর থেকে যদি নিচে যাই, তাহলে ইলেকট্রোপজিটিভিটিটা ইনক্রিজ হবে, আর ডাউন থেকে আপে গেলে ইলেকট্রোপজিটিভিটিটা ডিক্রিজ হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের পিরিয়ডিক দুইটা প্রপার্টি, একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আর একটা হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি। তোমার বইতে এইটা জাস্ট একটা প্যারা দেওয়া আছে, তেমন ডিটেলসে কিছু লেখে নাই, বাট আমি এটা একটু ডিটেলসে লিখে দিলাম। ওকে, আর এবার একটা এক্সাম্পল দেখো। আচ্ছা, সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কে, মানে পিরিয়ডিক টেবিলে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কে, মানে কার সবচেয়ে বেশি ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি? সো সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। পিরিয়ডিক টেবিলে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও আমাদের। সো যেটা বলতেছিলাম যে পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন, মানে তার মতো ইলেকট্রোনেগেটিভ আর কেউ নাই। আর এখন একটা জিনিস চিন্তা করো, যে যদি একটা কোভ্যালেন্ট বন্ডে দুইটা একই এলিমেন্ট থাকে, মানে দুইটাই ক্লোরিন, তখন ধরো তাদের মধ্যে শেয়ারিং হচ্ছে। এখানে শেয়ারিংটা কীভাবে হচ্ছে যদি একটু দেখাই, যে ক্লোরিনের চারপাশে 7টা ইলেকট্রন থাকে আমরা জানি। সো 1 2 3 4 5 6 7। আর আরেকটা ক্লোরিন অ্যাটম, সেটাকে ডিফারেন্ট কালার দিয়ে লিখব, তার ইলেকট্রনগুলো হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7। এখন তাদের মধ্যে শেয়ারিং কিভাবে হবে? দুইজনে কি নন মেটাল, সো আমরা জানি অবশ্যই এখানে একটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হবে। সো কোভ্যালেন্ট বন্ডটা কিভাবে ক্রিয়েট হবে দেখো। ক্লোরিনের ইচ্ছা হচ্ছে লাস্টে, মানে তার স্টেবিলিটি গেইন করার জন্য সে চায় যে তার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকুক, আবার এই ক্লোরিনটাও চায় তার লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকুক। সো তারা ডিসাইড করবে যে তাহলে আমরা শেয়ার কেন করি না, আমরা যদি একজন আরেকজনের সাথে শেয়ার করি তাহলে দেখো দুইজনেরই এখন 8টা করে ইলেকট্রন আছে। আমার এই ক্লোরিনটারও 1 2 3 4 5 6 7 8, এই ক্লোরিনটারও 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, সো এটা একটা কোভ্যালেন্ট বন্ড, যেটাকে কিনা এইভাবে দেখানো হয় শর্টে। আর তুমি চাইলে এখানে বাকি ইলেকট্রনগুলো ড্র করতে পারো, বাট সেটা নেসেসারি না। এর জন্যই আমরা ক্লোরিনকে এইভাবে দেখি, ক্লোরিন গ্যাস, মানে হচ্ছে এখানে দুইটা ক্লোরিন নিজেদের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। ওকে, এখন এইখানে একটু চিন্তা করে দেখো তো, যে দুইটা ক্লোরিনের মধ্যে এই যে দুইটা ইলেকট্রন শেয়ার করা আছে,
এই ইলেকট্রনগুলা কার দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকবে? দেখো ক্লোরিন চাচ্ছে, মানে ক্লোরিন নিজে তার ইন্টেনশন খারাপ, সে চায় যে কোভ্যালেন্ট বন্ডের দুইটাকে নিজের দিকে রাখতে। সে অনেক ইলেকট্রোনেগেটিভ, সে পিরিয়ডিক টেবিলে অনেক রাইট সাইডে থাকে গ্রুপ 17-এ, সো সে অনেক ইলেকট্রোনেগেটিভ। আবার এই ক্লোরিনটাও, সো দুইজনেই যদি একইভাবে দুই সাইড থেকে টানতে থাকে তাহলে দুইটা ইলেকট্রন কি কোনো দিকে যাবে না। সো এইখানে বলতে গেলে দুইটা ইলেকট্রন নিজেদের মতোই যেখানে থাকার কথা সেইখানেই থাকবে। সো এখানে কোনো ডেল্টা পজিটিভও ক্রিয়েট হবে না, এখানে কোনো ডেল্টা নেগেটিভও ক্রিয়েট হবে না। সো ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হয় তখনই যখন দুইটা আলাদা আলাদা মেটাল থাকে, যার মধ্যে একজনের ইলেকট্রোনেগেটিভিটিটা একটু বেশি। যেমন এখানে ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনেরটা বেশি দেখে ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন দেখে সে এই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টানতে চায়, আর এর জন্য সে ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেন ডেল্টা পজিটিভ। বাট এখানে কোনো ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ নাই। সো আই হোপ বুঝতে পারছো ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে কীভাবে মানে এই পার্শিয়াল ক্যাটায়ন অ্যানায়নগুলো বোঝা যায়। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে অরবিটে ইলেকট্রন কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, একজন কোশ্চেন করছো। এখানে আমরা অ্যাকচুয়ালি একটা স্টেশনারি মোমেন্ট দেখতেছি, বাট আসলে ইলেকট্রনগুলো ঘুরতেছে। আর এখানে ওই দুইটা ইলেকট্রন একসাথে পেয়ার আপ হয়ে ঘুরে, মানে এখানে তাদের মধ্যে এই দুইটা ইলেকট্রন এইভাবে ঘুরতে থাকে, এইভাবে রোটেট করে। আসলে ইলেকট্রন তো চারপাশে গোল হয়ে ঘুরে, এটা একটা মিসকনসেপশন। সো এই ইলেকট্রন দুইটা এই দুইটা ক্লোরিনকে এইভাবে অরবিট করে, মানে বাটারফ্লাইয়ের মতো এইভাবে 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 এইভাবে। সো আই হোপ এবার অ্যান্সারটা পাইছো যে এখানে এই দুইটা শেয়ার্ড ইলেকট্রন কিভাবে ঘুরতে থাকে। সো আমাদের পিরিয়ডিক প্রপার্টি যতগুলো ছিল অলমোস্ট শেষ। আর মেটালিক প্রপার্টি তো প্রথমেই বলে আসছি, আজকেও বলছি যে মেটালিক প্রপার্টি হচ্ছে কোনো একটা তোমার এলিমেন্টের লাস্টে যদি লাস্ট অরবিটে যদি তোমার চারটার কম ইলেকট্রন থাকে, সে কিছুটা মেটালের মতো, সে হচ্ছে মেটালিক প্রপার্টি শো করে। যেমন লিথিয়াম, তার লাস্ট অরবিটে যেহেতু একটা ইলেকট্রন, তাই সে চায় একটা ইলেকট্রনকে বের করে দিয়ে বা ডোনেট করে দিয়ে লিথিয়াম প্লাস হয়ে যেতে। মানে মেটালিক প্রপার্টি হচ্ছে ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি। মানে কেউ যদি ইলেকট্রন ডোনেট করতে চায় বা কেউ যদি ক্যাটায়নে কনভার্ট হতে চায়, মানে এটা ইলেকট্রন ডোনেট করারও টেন্ডেন্সি বলতে পারো আর ক্যাটায়ন ফর্ম করার টেন্ডেন্সি বলতে পারো। সো কারো যদি এরকম ইচ্ছা থাকে যে সে ইলেকট্রন বের করে স্টেবল হবে, তাহলে তার মধ্যে বলা হয় যে সে হচ্ছে মেটালিক প্রপার্টি শো করতেছে, মানে সে হচ্ছে মেটালের মতো বা মেটাল, মানে সব মেটালগুলোই এরকম। সো আচ্ছা, এখানে গ্রুপে আরেকজন কোশ্চেন করছে, মেটালিক প্রপার্টির বাংলা হচ্ছে ধাতব ধর্ম, মানে কারা বেশি ধাতুর মতো আচরণ করবে, এটা হচ্ছে ধাতব ধর্ম। আচ্ছা, একটা পিরিয়ডে বলো তো যে একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে মেটালিক প্রপার্টি কি বাড়ে না কমে? একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম বাড়ে নাকি কমে? হ্যাঁ, কারণ রাইট সাইডের দিকে তোমার ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সিটা বা ক্যাটায়ন ফর্ম করার টেন্ডেন্সিটা কমে যায়, ওরা হচ্ছে ইলেকট্রন রিসিভ করতে চায়। সো এদিকে গেলে মেটালিক প্রপার্টি কমে যায় বা ডিক্রিজ হয়, আর রাইট থেকে লেফটে আসলে এটা ইনক্রিজ হয় বা বেড়ে যায়। তাহলে একই গ্রুপে আপ থেকে ডাউনে কি হবে বলো তো? একটা গ্রুপে আপ থেকে ডাউনে গেলে মেটালিক প্রপার্টি বাড়বে নাকি কমবে? সো এখানে মেটালিক প্রপার্টিটা হচ্ছে ইনক্রিজ হবে, আর ডাউন থেকে আপ গেলে ডিক্রিজ। আর মেটালিক প্রপার্টির সাথে সাথে চলে আসে নন মেটালিক প্রপার্টি, মানে যারা নন মেটালের মতো আচরণ করে বা যারা নন মেটাল বা অধাতু, মানে অধাতব ধর্ম, নন মেটালিক প্রপার্টি। যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে নন মেটাল। আচ্ছা, নন মেটাল কারা? যাদের আউটার শেলে চারটার বেশি ইলেকট্রন থাকে, ইউজুয়ালি চারটার বেশি ইলেকট্রন থাকে। এখন চারটার বেশি ইলেকট্রন
থাকলে তখন তাদের কি টেন্ডেন্সি থাকে, তাদের টেন্ডেন্সি থাকে যে বাইরে থেকে কয়েকটা ইলেকট্রন আমরা নিব আর নিয়ে স্টেবল হব। সো তাদের টেন্ডেন্সি থাকে যে তারা অ্যানায়ন ফর্ম করবে, তাদের টেন্ডেন্সি হচ্ছে অ্যানায়ন ফর্ম করার টেন্ডেন্সি। অ্যান্ড তারা হচ্ছে ইলেকট্রন রিসিভ করতে চায়, ইলেকট্রন রিসিভ করতে চায়। ঠিক আছে, সো এগুলো হচ্ছে নন মেটালিক প্রপার্টি। নন মেটালিক প্রপার্টি তাদেরই হয় যাদের আউটার শেলে মোর দ্যান 4 ইলেকট্রনস আছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে অক্সিজেন। অক্সিজেন 2টা ইলেকট্রন রিসিভ করে অক্সিজেন 2 মাইনাস আয়ন ফর্ম করে। তারপর হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন 3টা ইলেকট্রন রিসিভ করে নাইট্রোজেন 3 মাইনাস আয়ন অ্যানায়ন ফর্ম করে। তারপর আরেকটা এক্সাম্পল দেই, ক্লোরিন। ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে ক্লোরিন মাইনাস আয়ন ফর্ম করতে চায়। সো এইগুলো হচ্ছে অ্যানায়ন ফর্ম করার টেন্ডেন্সি, আর তারা ইলেকট্রন রিসিভ করতে চায়। সো নন মেটালিক প্রপার্টিটা একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে কোন দিকে বাড়ে? দেখো, একটা পিরিয়ডে যদি আমি লেফট থেকে রাইটে যাই তাহলে নন মেটালিক প্রপার্টি কি বাড়বে নাকি কমবে? এখানে নন মেটালিক প্রপার্টিটা ইনক্রিজ হবে বা বাড়বে, আর রাইট থেকে লেফটে আসলে এটা ডিক্রিজ। আর একটা গ্রুপে উপর থেকে নিচে আসলে, একটা গ্রুপে উপর থেকে নিচে আসলে এটা নন মেটালিক প্রপার্টিটা ডিক্রিজ হবে বা কমে যাবে, ডিক্রিজ হবে বা কমবে। আর ডাউন থেকে আপে গেলে এটা বাড়বে বা ইনক্রিজ হবে, সরি এটা ইনক্রিজ। সো এটা দিয়ে আমি কম্পেয়ার করতে পারবো কে ভালো নন মেটাল, কে ভালো মেটাল। ওকে, সো একটা চেক করি। ধরো আমাদেরকে বললো যে তোমার ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের মধ্যে কে ভালো মেটাল। সো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দুইজনই হচ্ছে একই গ্রুপে, দুইজনই হচ্ছে গ্রুপ নাম্বার 2 এর মেম্বার। সো তোমার ফার্স্টে হচ্ছে ক্যালসিয়াম, ফার্স্টে হচ্ছে ম্যাগনেসিয়াম। চ্যাটে কেউ কে কোশ্চেন দিছো? ও, যদি লাস্ট অরবিটালে 4টা ইলেকট্রন থাকে তাহলে কি করবে? সো ওইটাতে আমি একটু পরে আসতেছি, ঠিক আছে? 4টা ইলেকট্রন থাকলে ওইটা নিয়ে ডিসকাশন করবো একটু পর। আচ্ছা, সো এখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে ভালো মেটাল সেটা আমরা দেখতে পাচ্ছি। সো দুইজনই হচ্ছে সেম গ্রুপের মেম্বার। সো আমরা জানি একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ হয়। একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ হয়। তাহলে কে ভালো মেটাল, ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম? অবশ্যই ক্যালসিয়াম। ওকে, সিমিলারলি অক্সিজেন আর হচ্ছে ধরো নাইট্রোজেনের মধ্যে কে ভালো নন মেটাল? সো অক্সিজেন আর নাইট্রোজেন দুইজনই হচ্ছে একই পিরিয়ডে অবস্থিত, ঠিক আছে? নাইট্রোজেন দেন হচ্ছে অক্সিজেন। সো আমরা জানি একটা পিরিয়ডে দুইজনই হচ্ছে কি পিরিয়ড নাম্বার 2, পিরিয়ড 2তে আছে। সো আমরা জানি একটা পিরিয়ডে যত বাম থেকে ডানে যাব তত নন মেটালিক প্রপার্টি ইনক্রিজ হবে। তার মানে অক্সিজেন হচ্ছে বেশি নন মেটাল। সো অক্সিজেন ইজ আ বেটার নন মেটাল। আচ্ছা, বেটার নন মেটাল দিয়ে কি বোঝাচ্ছি? বেটার নন মেটাল মানে হচ্ছে তাদের অ্যানায়ন ফর্ম করার টেন্ডেন্সিটা বেশি, তারা বেশি ইলেকট্রন মানে তাদের ইলেকট্রন রিসিভ করার ওই যে ইলেকট্রন অ্যাফিনিটি যেটা সেটা বেশি, তারপর তাদের ইলেকট্রন নেগেটিভিটি বেশি মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপর হচ্ছে তাদের তড়িৎ ইলেকট্রন আসক্তি বেশি, সব কিছুই তাদের বেশি ডান দিকে। এবং তারা হচ্ছে অধাতুর ধর্ম বা নন মেটালের অন্যান্য যেসব প্রপার্টি আছে, যেমন নন মেটাল হচ্ছে তোমার খুব ডাল হয় দেখতে, তাদের মধ্যে তাদেরকে হিট করলে কোনো সাউন্ড হয় না। সো সেগুলো বেশি শো করে কে? অক্সিজেন। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইজ আ বেটার নন মেটাল বা অধাতু। সো এবার আসি, যদি 4টা ইলেকট্রন থাকে তখন কি হবে? যদি কোনো একটা অ্যাটমের লাস্ট অরবিটে বা শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তখন সেটা আমরা বলছিলাম যে 4টা ইলেকট্রন থাকলে মেটালও হইতে পারে, নন মেটালও হইতে পারে, অথবা সাবমেটালও হতে পারে।
নন মেটাল মেটাল হচ্ছে ধাতু, নন মেটাল হচ্ছে অধাতু, আর সাবমেটাল হচ্ছে উপধাতু। এখন এই লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন থাকে, ওরা কারা, মানে কোন এলিমেন্টগুলোর লাস্টে 4টা ইলেকট্রন থাকে, কেউ কি বলতে পারবা? কোন এলিমেন্টগুলোর লাস্টে হ্যাঁ, একটা এক্সাম্পল দিছো, বাট এটা কি জাস্ট পুরো একটা গ্রুপ আছে, রাইট? যারা গ্রুপ 14 মেম্বার, তাদের সবারই কি লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন থাকে, মিডল না। এখানে তোমার চ্যাটে যে লিখছো মিডল, ওইটা ভুল। তোমার গ্রুপ 14 যারা থাকে তাদের লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন থাকে। যেমন গ্রুপ 14 কারা থাকে আমরা শিখে আসছিলাম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড, আর হচ্ছে ফ্লেভিয়াম বা একটা কিছু ছিল, এফএল প্রবাবলি। সো এইগুলোর হচ্ছে লাস্টে 4টা ইলেকট্রন থাকে। যেমন কার্বন হচ্ছে 6 1s2 2s2 2p2। তারপর সিলিকন, তার দেখো এই যে লাস্টে 4টা ইলেকট্রন। তারপর সিলিকনের হচ্ছে লাস্টে, সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। সেটাকে যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে আমরা পাবো 1s2 2s2 2p6 3s2 3p2, লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন। সিমিলারলি জার্মেনিয়ামের ক্ষেত্রেও। সো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে 4টা ইলেকট্রন। এখন 4টা ইলেকট্রন থাকলে বলছি মেটালও হয়, নন মেটালও হয়, সাবমেটালও হয়। কোনটা কি এটা একটু মনে রাখবা। কার্বন হচ্ছে নন মেটাল, কার্বনের মধ্যে সব নন মেটালের প্রপার্টি দেখা যায়। সে কখনো মেটালের মতো অ্যাক্ট করে না, মানে সে ইলেকট্রন রিসিভ করে অথবা সে শেয়ার করে। আর সে হচ্ছে নন মেটালের সব প্রপার্টি সাপোর্ট করে। যেমন তাকে হিট করলে সাউন্ড হয় না, সে দেখতে খুব ডাল, কালারফুল না। তারপর সিলিকন হচ্ছে একটা সাবমেটাল বা উপধাতু। জার্মেনিয়াম এটাও সেম, এটাও একটা সাবমেটাল বা উপধাতু। বা টিন, একটু চিন্তা করে বলো যে টিন কি হবে? টিন কি মেটাল নাকি সাবমেটাল? ঘরের চালে যে টিন দেওয়া থাকে সেটা অবশ্যই একটা মেটাল, দেখেই বোঝা যায়। টিনকে হিট করলে সাউন্ড হয়, টিন অনেক ইলাস্টিক, টিন অনেক হার্ড, তারপর হচ্ছে টিন অনেক চকচক করে, তারপর আরও অন্যান্য প্রপার্টি তো আছেই। তারপর তাদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক হাই। সো টিন হচ্ছে মেটাল। আচ্ছা, একটু এখানে একটা জিনিস লিখে রাখো আমাদের, একটু দাঁড়াও। আচ্ছা, সো ওই এর আগে যে আমরা মেটালিক প্রপার্টি লিখে আসছি, ওইখানে একটু লিখে রাখো যে মেটালিক প্রপার্টির মধ্যে একটা হচ্ছে, মানে যারা বেশি মেটালিক প্রপার্টির মধ্যে একটা হচ্ছে যে যারা মেটাল তাদের মেল্টিং পয়েন্টটা অনেক হাই, মানে তাদের গলনাঙ্ক অনেক বেশি, আবার তাদের বয়েলিং পয়েন্টও হাই। বাট এটা পিরিয়ডিক কোনো প্রপার্টি না, এটা অনেক ইরেগুলার। দেখা যায় এটা বাড়ে কমে, এটা যে বাম থেকে ডানে গেলে বাড়বে বা কমবে এরকম কোনো স্পেসিফিক রুল নেই। আর এখানে এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, আর বিপি মানে হচ্ছে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, মানে তাকে লিকুইড থেকে ভেপার করতে যতটুক যে টেম্পারেচারে রেইজ করতে হয় সেটাই হচ্ছে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। সো মেটালিক প্রপার্টির মধ্যে একটা হচ্ছে যে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা এমপি বিপি অনেক হাই হবে, আর নন মেটালদের এটা অনেক লো হয়। যারা নন মেটাল তাদের এমপিও লো হয়, মানে গলনাঙ্কও কম হয়, আর বয়েলিং পয়েন্টও লো হয় ম্যাক্সিমাম কেসে। এটা তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারবা। যেমন একটা সোডিয়াম, সে হচ্ছে কি সলিড হিসেবে থাকে, রাইট? আর অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন হচ্ছে কি গ্যাস হিসেবে থাকে।
তার মানে সে অলরেডি অনেক কম টেম্পারেচারে গ্যাস হিসেবেই থাকতেছে। বাট সোডিয়ামকে তুমি যদি গ্যাস বানাইতে চাও, এটাকে অনেক হিট দিতে হবে, তাহলে লিকুইড হবে, দেন আরও হিট দিলে এটা গ্যাস হবে। সো অবভিয়াসলি তার মেল্টিং পয়েন্ট আর তার বয়েলিং পয়েন্ট অনেক হাই। বাট অক্সিজেন গ্যাসের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট অনেক লো, মানে তারা রুম টেম্পারেচারে গ্যাস হিসেবেই থাকে, বুঝতে পারছো? সো তারা খুব কম টেম্পারেচারেই গ্যাস হিসেবে থাকতে পারে। সো যারা মেটাল তাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট অনেক হাই হয়, এর জন্য মেটাল যারা তারা ম্যাক্সিমামই হচ্ছে সলিড, মানে তারা কঠিন পদার্থ হয়। বা নন মেটাল যারা তারা ম্যাক্সিমামই হচ্ছে লিকুইড অর গ্যাস। সো এটা একটা ভালো চেক যে কোনো একটা এলিমেন্টকে যদি তুমি নর্মালি লিকুইড বা গ্যাস হিসেবে পাও, তুমি শিওরলি ধরে নিতে পারো এটা অবশ্যই একটা নন মেটাল। আর কাউকে যদি সলিড হিসেবে পাও, তার 80% চান্স আছে যে সে একটা মেটাল। ওকে, আচ্ছা। সো টিন হচ্ছে একটা মেটাল, লিড এটাও মেটাল, মানে এরপর সবাই হচ্ছে মেটাল। এখানে আমরা পিরিয়ডিক প্রপার্টির আইডিয়াটা কাজে লাগাইতে পারি। যেমন আমরা শিখে আসছি যে একই গ্রুপে আমরা যদি উপর থেকে নিচে নামি, তাহলে মেটালিক প্রপার্টি কি বাড়ে নাকি কমে? মেটালিক প্রপার্টি বাড়ে বা ইনক্রিজ হয়, কারণ একই গ্রুপে বাম থেকে ডানে গেলে, একই পিরিয়ডে বাম থেকে ডানে গেলে এটা ডিক্রিজ হয়। তাই একটা গ্রুপে উপর থেকে নিচে নামলে এটা কি হবে? ইনক্রিজ হবে। সো এখানে দেখো মেটালিক প্রপার্টিটা উপর থেকে নিচে বাড়তে থাকবে। আইস কি মেটাল? না, আইস তো জাস্ট ওয়াটার, এটা কেন মেটাল হবে? এটা জাস্ট সিম্পলি ওয়াটার। ওয়াটার তো অবশ্যই নন মেটাল। এখানে হাইড্রোজেনও নন মেটাল, অক্সিজেনও নন মেটাল। আচ্ছা, সো এখানে যেটা বলতেছি যে এখানে একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে নামতে থাকলে কি মেটালিক প্রপার্টিটা ইনক্রিজ হয়। অ্যান্ড দেখো তাই হয়েছে। প্রথমেরটা নন মেটাল, তার থেকে একটু মেটালিক প্রপার্টি ইনক্রিজ হলো, এখন এগুলো সাব মেটাল, দুইটা সাব মেটাল, দেন মেটালিক প্রপার্টি আরও ইনক্রিজ হয়ে এখন এগুলা একদম পারফেক্ট মেটাল। ক্লিয়ার এটা? অ্যান্ড এই যে সাবমেটাল যারা আছে, সিলিকন আর জার্মেনিয়াম, তারা হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। তারা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। যারা হচ্ছে মেটাল, যারা ধাতু, তারা কন্ডাক্টর হিসেবে কাজ করে। কন্ডাক্টর বা পরিবাহী, মানে তারা খুব ইজিলি তোমার কারেন্ট পরিবহন করতে পারে। তারা খুব ইজিলি কারেন্ট পরিবহন করতে পারে। বাট যারা নন মেটাল, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ওরা হচ্ছে ইনসুলেটর বা নন কন্ডাক্টর বা অপরিবাহী। ইনসুলেটর বা নন কন্ডাক্টর বা অপরিবাহী, মানে তারা কারেন্ট বা তোমার তড়িৎ প্রবাহ করতে পারে না। বাট যারা সাবমেটাল, যেমন সিলিকন আর জার্মেনিয়াম, তারা হচ্ছে সেমিকন্ডাক্টর, মানে তারা অর্ধপরিবাহী। ওরা কখনো কখনো কারেন্ট ফ্লো করতে পারে, কখনো কখনো পারে না। যদি একটা সেমিকন্ডাক্টরকে খুব হাই টেম্পারেচারে রাখা হয়, তখন সে কারেন্ট ফ্লো করতে পারে, মানে তখন সে তড়িৎ পরিবহন করতে পারে, মানে তখন সে একটা কন্ডাক্টরের মতো কাজ করে বা পরিবাহীর মতো কাজ করে। আর যখন একটা সেমিকন্ডাক্টরকে খুব লো টেম্পারেচারে রাখা হয়, তখন সে একটা ইনসুলেটরের মতো কাজ করে। আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ফিজিক্সের লাস্টের দিকে একটা চ্যাপ্টারে, ইলেকট্রনিক্সের একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়ব। ওয়াটার কারেন্ট ফ্লো করতে পারে, ওইটা আরেকটা রিজন। ওয়াটার যদিও নন মেটাল, বাট সে হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারে, কারণ ওয়াটারের মধ্যে আয়ন থাকে H+ আর OH-। ওইখানে কারেন্ট ফ্লোটা হয় হচ্ছে আয়নের মাধ্যমে। ওইটা আমরা পরবর্তীতে দেখব নেক্সট চ্যাপ্টারে যখন বন্ড করব। আর ওয়াটারের মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ড নামে একটা বন্ড থাকে, যেটা কারেন্ট কন্ডাক্ট করতে হেল্প করে, ঠিক আছে? বাট নর্মালি এক একটা অ্যাটম, মানে শুধু অক্সিজেন বা শুধু হাইড্রোজেন কখনোই কারেন্ট ফ্লো করতে পারে না। সো অ্যাটমের বেসিসে যদি কন্ডাক্টর নন কন্ডাক্টর এক্সপ্লেন করতে চাই, ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী। এখানে লিখে দিছি আগেই, ইনসুলেটর মানে হচ্ছে অপরিবাহী, যারা কারেন্ট পরিবহন করতে পারে না। ওকে, সো এই হচ্ছে আমাদের মেটালিক প্রপার্টি, নন মেটালিক প্রপার্টি আর
হচ্ছে সেমিকন্ডাক্টর দেখলাম, সাবমেটাল কারা সেটাও বুঝতে পারলাম। আর মানে 4টা ইলেকট্রন থাকলে তখন একটু চেঞ্জ হয় পুরো ব্যাপারটা। আচ্ছা, তাহলে এবার আমরা একটা চার্ট বানাই। আমাদের পিরিয়ডিক প্রপার্টি সবগুলো শেষ, আমরা একটা চার্ট বানাবো, যেই চার্ট দিয়ে আমরা পুরো জিনিসটার সামারিটা মনে রাখতে পারবো। সো এখানে একটা চার্ট লিখি, সবাই একটু এটা তুলবা, কারণ এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি পরীক্ষায় ইজিলি অ্যান্সার করতে পারবা। সো এখানে দেখো যে আমরা প্রথমে পড়বো একটা পিরিয়ডের জন্য। একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে কি হয়? একটা পিরিয়ডে আমি যদি লেফট থেকে রাইটে যাই তখন ইনক্রিজ হয় কারা কারা। এখানে এই বক্সটাকে আরেকটা কপি করি। সো লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ কারা হয়, আমরা প্রথমে সেইটা নিয়ে দেখব যে ইনক্রিজ হয় কারা। সো একটু তোমাদের হেল্প লাগবে, কারণ তোমরা যেহেতু এটা অলরেডি পড়ছো, আগে আমি দেখে আসছি, সো এখন একটু আমাকে হেল্প করবা, ঠিক আছে? লেফট থেকে রাইটে গেলে কোন জিনিসটা ইনক্রিজ হয়? যে কোনো একটা নাম বলো, যে কেউ। লেফট থেকে রাইটে গেলে কোন প্রপার্টিটা বাড়ে? আয়নাইজেশন এনার্জি। ওকে, আয়নাইজেশন এনার্জি। দেন আরেকটা প্রপার্টি, আরেকটা হচ্ছে আমরা বলতে পারি ইলেকট্রন এফিনিটি। এদিকে কি, আরেকটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আয়নাইজেশন এনার্জি হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তারপর লেফট থেকে রাইটে গেলে আরও একটা জিনিস ইনক্রিজ হয়, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। লেফট থেকে রাইটে গেলে মেটালিক প্রপার্টি ডিক্রিজ হয় আর নন মেটালিক প্রপার্টি ইনক্রিজ হয়। নন মেটালিক প্রপার্টি। লেফট থেকে রাইটে গেলে এর পাশাপাশি আরও ইনক্রিজ হয় হচ্ছে অ্যাসিডস, সরি, লেফট থেকে রাইটে গেলে আর একটা জিনিস ইনক্রিজ হয়, সেটা হচ্ছে অক্সাইডস, মেটাল অক্সাইডস অ্যাসিডিটি। মেটাল অক্সাইডস অ্যাসিডিটি, এটা আমরা পড়ি নাই, আর এটা তোমাদের সিলেবাসে আছে, বাট এই চ্যাপ্টারে না, এটা পরে আরেকটা চ্যাপ্টারে পাবো। বাট আমরা এখানে এটা লিখে রাখি যে কোনো একটা গ্রুপে বাম থেকে ডানে গেলে মেটাল অক্সাইডের অ্যাসিডিটিটা ইনক্রিজ হয়। তারপর লেফট থেকে রাইটে গেলে একটা নতুন টার্ম লিখবো, যেটা হয়তো তোমরা আগে কখনো শুনো নাই বা এটা সম্পর্কে আইডিয়া নাই, বাট এটাও আমরা পরবর্তীতে চ্যাপ্টার 7-এ অথবা 8-এ এটা নিয়ে ডিসকাস করব, সেখানে এটার ব্যাপারে ডিটেলস ডিসকাশন করা হবে। সো সেই টার্মটা হচ্ছে লেফট থেকে রাইটে গেলে তোমার অক্সিডাইজিং পাওয়ার ইনক্রিজ হয়। লেফট থেকে যত রাইটে যাব আমাদের একটা এলিমেন্টের অক্সিডাইজিং পাওয়ার ইনক্রিজ হয়। এটার বাংলা হচ্ছে জারক ধর্ম। জারক ধর্ম। মেটাল অক্সাইডস অ্যাসিডিটি হচ্ছে ধাতব অক্সাইডের অম্লধর্মিতা। ধাতব অক্সাইডের অম্লধর্মিতা। সো লেফট থেকে রাইটে গেলে আমাদের পরিচিত জিনিসগুলোর মধ্যে এইগুলো হচ্ছে ইনক্রিজ হয়। আর লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ কারা হয়, মানে কারা কমে যায়? লেফট থেকে রাইটে গেলে কমে যায়, দেখো তোমার অ্যাটমের সাইজ কমে যায়। অ্যাটম সাইজ অর রেডিয়াস, মানে কোনো একটা পরমাণুর সাইজ অথবা ব্যাসার্ধ কমে যায়। তারপর লেফট থেকে রাইটে গেলে কোনো একটা অ্যাটমের তোমার মেটালিক প্রপার্টি কমে যায়। মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম কমে, আস্তে আস্তে অধাতু হয়। তারপর লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোপজিটিভিটি কমে যায়। এখানে ইলেকট্রোনেগেটিভ হবে না, ইলেকট্রোনেগেটিভিটি হবে। আর লেফট থেকে রাইটে গেলে কোনো একটা অ্যাটমের ইলেকট্রোপজিটিভিটিটা কমতে থাকে। তারপর মেটাল অক্সাইডের মানে ধাতব অক্সাইডের অ্যালকালিনিটি বা ক্ষারধর্মিতা কমে যায়। অ্যালকালিনিটি বা ক্ষারধর্মিতা
এটার বাংলা হচ্ছে ক্ষার ধর্মিতা, মানে ক্ষারের মতো আচরণ। তোমরা অ্যাসিড ক্ষার পড়ে আসছো এইটে, ওইটার সাথে রিলেটেড। আর লেফট থেকে রাইটে গেলে এখানে দেখছি অক্সিডাইজিং পাওয়ার, অক্সিডেশনের বা অক্সিডাইজিংয়ের উল্টা টার্ম হচ্ছে রিডিউসিং বা রিডাকশন। সো এখানে রিডিউসিং পাওয়ারটা ডিক্রিজ হয়। লেফট থেকে রাইটে গেলে অক্সিডাইজিং পাওয়ার বাড়ে আর রিডিউসিং পাওয়ার কমে। এটা বাংলা হচ্ছে বিজারক ধর্ম। বিজারক ধর্ম। আমরা দেখো আরও বানাইতে পারি যে লেফট থেকে রাইটে গেলে তোমার তড়িৎ পরিবাহিতা বা কারেন্ট ফ্লো মানে কন্ডাক্টিং পাওয়ারটা কমে যায়। সো এখানে আমরা দেখতে পারি যে কন্ডাক্টিভিটি কমে, সরি লেফট থেকে রাইটে গেলে হচ্ছে তোমার কমে যায় কোনটা, কন্ডাক্টিভিটি, মানে কোনো একটা জিনিসের কারেন্ট ফ্লো করার ক্যাপাসিটিটা বা এবিলিটিটা কমে যায়, কারণ ডান দিকে সবাই হচ্ছে মেটাল। সো এখানে লিখে রাখো কন্ডাক্টিভিটি কম। সো এটা হচ্ছে একটা পিরিয়ডে বাম থেকে ডানে গেলে যা হয়, আর ডান থেকে তোমার লেফট থেকে রাইটে গেলে যেটা ডিক্রিজ হয়। এখানে আরও লিখে রাখো একটা পিরিয়ডে বাম থেকে ডানে গেলে তোমার ভ্যালেন্সি অর অক্সিডেশন নাম্বার, আচ্ছা ভ্যালেন্সির ব্যাপারটা লেখার দরকার নেই কারণ এটাতে একটু ঝামেলা আছে, এটা পিরিয়ডিক প্রপার্টি না। রিডিউসিং পাওয়ার হচ্ছে, এখানে রিডিউস মানে কমে যায় ব্যাপারটা তা না, এই রিডিউস মানে হচ্ছে বিজারণ করা। মানে রিডিউস করা কি, এটা আমরা পরে একটা চ্যাপ্টারে দেখব। বা রিডিউস বা রিডাকশন প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা অ্যাটম যদি একটা ইলেকট্রন রিসিভ করে, ধরো ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করলো, সে এটা রিসিভ করে ক্লোরিন মাইনাস আয়নে কনভার্ট হইল, এই প্রসেসটাকেই বলা হয় রিডাকশন। যে কোনো কিছু একটা ইলেকট্রনকে রিসিভ করার প্রসেসটাকেই বলা হয় রিডাকশন বা বাংলায় বলা হয় বিজারণ। সো আর অক্সিডেশন হচ্ছে ঠিক উল্টা। যেমন সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, সেই প্রসেসটাকেই বলবো আমরা মানে সেই প্রসেসটাকে আমরা বলি অক্সিডেশন বা জারণ। এটার ব্যাপারে আমরা পরবর্তীতে একটা চ্যাপ্টারে ডিটেলস দেখব, অক্সিডেশন বা জারণ। সো দেখো তুমি যত বাম দিকে যাবা তত তোমার এই ইলেকট্রন রিসিভ করার টেন্ডেন্সিটা বাড়বে। সো তোমার রিডাকশন পাওয়ার বা রিডিউসিং পাওয়ারটা বাড়বে। তোমার যদি রিডিউসিং পাওয়ার কনফিউজিং লাগে, তুমি এখানে রিডাকশন পাওয়ার লিখতে পারো, যে যত লেফট থেকে রাইটে যাব রিডাকশন পাওয়ার তত কমবে। আচ্ছা দাঁড়াও, রিডিউসিং পাওয়ার, ও আচ্ছা এখানে একটা জিনিস একটু বোঝানো আছে, যেহেতু আমি বলছি যে এটা পরের একটা চ্যাপ্টারের জিনিস। সো এই যে রিডাকশন পাওয়ারটা এদিকে বলতেছি কমতেছে। রিডাকশন পাওয়ার মানে হচ্ছে অন্যকে, মানে রিডিউসিং পাওয়ার মানে হচ্ছে অন্য কাউকে রিডিউস করার টেন্ডেন্সি। সো যে যত বাম থেকে ডানে যাব তত তার রিডিউসিং পাওয়ার কমবে, মানে সে অন্য কাউকে রিডিউস করতে পারার এবিলিটিটা হারাবে। আর তুমি যত বাম থেকে ডানে যাবা তত তোমার অক্সিডাইজিং পাওয়ারটা বাড়বে, মানে তুমি অন্যকে অক্সিডাইজ করতে পারবা। এখন এখানে তোমার এটা বোঝার জন্য আমাদের আরও কিছু নলেজ লাগবে, আমরা এটা পরবর্তীতে একটা চ্যাপ্টারে দেখব। আর এখানে এখনের জন্য এইটুক বোঝা রাখো যে রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন রিসিভ করা, অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, মানে অক্সিডেশন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, আর বিজারণ মানে গ্রহণ। এটা আমরা পরে একটা চ্যাপ্টারে দেখব, এটা এখনকার টপিক না। আচ্ছা এবার আসি যে একটা পিরিয়ডে কি হয় সেটা বুঝতে পারছি। যদি আমি গ্রুপ ওয়াইজ চিন্তা করি তখন কি হবে? একটা গ্রুপে আপ থেকে ডাউন, একটা গ্রুপের আপ থেকে ডাউনে যেগুলো ইনক্রিজ হয় সেটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে কি ডিক্রিজ হয় নাকি ইনক্রিজ হয় বলো তো? একটা গ্রুপে যেটা আপ থেকে ডাউনে গেলে ইনক্রিজ হয় সেটা পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ? হ্যাঁ হ্যাঁ আবার বলো। ইনক্রিজ না, এটা হচ্ছে ডিক্রিজ হয়, মানে যেটা লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ হয় সেটা আপ থেকে ডাউনে গেলে ইনক্রিজ হয়। সো এইটা পুরোটাই আমরা কপি করে এখানে লিখে দিতে পারি।
এই পুরোটাই এখানে চলে আসবে। ঠিক আছে, সো এখানে এটা দেখো মানে পুরোটাই এখানে নিয়ে আসলাম। জাস্ট এখন লেফট থেকে রাইট ডিক্রিজ না লিখে এখানে কি বলবো, এটা হচ্ছে আপ থেকে ডাউন ইনক্রিজ, কারণ লেফট থেকে রাইটের ডিক্রিজ আর আপ থেকে ডাউনের ইনক্রিজ একই কথা। ওকে, আর এইটা কপি হয়ে তাহলে নিচে আসবে, সেটা হবে আপ থেকে ডাউনের ডিক্রিজ। সো এটাকে আমরা লিখব লেফট থেকে রাইটে যেটা ইনক্রিজ সেটা হচ্ছে আপ থেকে ডাউনে ডিক্রিজ। সেখানে লিখে দেই আপ থেকে ডাউন ডিক্রিজ। ক্লিয়ার? আচ্ছা, আপ থেকে ডাউনে গেলে যদি ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ হয় তাহলে ডাউন থেকে আপে গেলে ইলেকট্রোপজিটিভিটি কি হবে? মানে উল্টাটা, মানে আমি যদি এই অ্যারোটাকে এখানে উল্টাই দিই যে আমি আপ থেকে ডাউনে না, আমি ডাউন থেকে আপে যাব, তখন এই ইনক্রিজের জায়গায় কত লিখে দেবো? এই জায়গায় ডিক্রিজ। বুঝতে পারছো? সো এই চারটা যদি তুমি মনে রাখো তুমি সবগুলো ইজিলি মনে রাখতে পারবা। আবার এখানেও একটু চিন্তা করে দেখো, লেফট থেকে রাইটে গেলে যদি অক্সিডাইজিং পাওয়ার ইনক্রিজ হয় তাহলে রাইট থেকে লেফটে গেলে অক্সিডাইজিং পাওয়ার কি হবে? ডিক্রিজ হবে। ওকে, সো অ্যারো উল্টায় গেলে এই ওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে, মানে ইনক্রিজের জায়গায় ডিক্রিজ হবে আর ডিক্রিজের জায়গায় ইনক্রিজ হবে। সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন আছে?